জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখল করতে গিয়ে কত সংখ্যক পুলিশ হত্যা করেছিল বলুন তো? হত্যাকারীদের আইন করে ইউনূস মুক্তি দিয়েছে পুলিশ হত্যার দায় থেকে। পুলিশ এখন হতোদ্যম, সেনাবাহিনী ক্লান্ত। দেশটাকে তাহলে রক্ষা করবে কে? ইউনূস দেশটাকে কি করে ফেলেছে আপনারা তো জানেন। চলুন দেখে আসি যে কি পরিস্থিতিতে আছি আমরা। বাংলাদেশ যে আজ এক গভীর সংকটে তা তো আপনারা সবাই জানেন, আমরা জানি, কিন্তু কিছু করার নেই। আসলে রাষ্ট্রযন্ত্রের ভেতরে যে শক্তি সাধারণত সবচেয়ে দৃঢ়ভাবে আইন শৃঙ্খলা রক্ষা করে, পুলিশ ও সেনাবাহিনী তাদের মনোবল ভেঙে পড়েছে। একদিকে বহু বহু হত্যাকাণ্ড, নির্যাতন, ইনডেমনিটি আর রাজনৈতিক অস্থিরতার বোঝা বইতে গিয়ে কার্যত এই পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসাড় হয়ে পড়েছে। অন্যদিকে সেনাবাহিনীকে দীর্ঘ সময় ধরে রাস্তায় রাখা হলেও তারা দর্শক হয়ে দাঁড়িয়ে থাকছে, বাস্তবে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। কেন করেনি সেটাই বিস্ময় বটে, বা তারা পারেনি। এমনও শোনা যাচ্ছে যে বিমান বাহিনীর সদস্যরা দায়িত্ব থেকে সরে যাচ্ছে। প্রশ্ন হলো, রাষ্ট্রের এই ভঙ্গুর অবস্থা টিকে থাকবে কতদিন? যদি সেনাবাহিনীও পুরোপুরি সরে দাঁড়ায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে কি? বাংলাদেশের বর্তমান অবস্থার সঙ্গে তুলনা করতে গেলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে লিবিয়া, সিরিয়া কিংবা ইরাকের ছবি। এই দেশগুলো একসময় কার্যকর রাষ্ট্র ছিল, কিন্তু ধীরে ধীরে পুলিশের মনোবল ভেঙে পড়া, সেনাবাহিনীর বিভক্তি, রাজনৈতিক ব্যর্থতা আর চরমপন্থী গোষ্ঠীর উত্থান, এসব মিলিয়ে তারা পরিণত হয়েছে ব্যর্থ রাষ্ট্রে। বাংলাদেশেও সেই রকম ঝুঁকির লক্ষণ স্পষ্ট। লিবিয়ার কেসটি ধরুন। মুয়াম্মার গাদ্দাফি পতনের পর সেনা এবং পুলিশ বাহিনী কার্যত ভেঙে যায়। কোনো প্রতিষ্ঠান যখন আর জনগণের নিরাপত্তা দিতে পারে না, তখন শূন্যস্থান পূরণ করে অস্ত্রধারী মিলিশিয়া গোষ্ঠী। আজ লিবিয়ার প্রতিটি শহর আলাদা আলাদা গোষ্ঠীর নিয়ন্ত্রণে, কেন্দ্রীয় সরকার নামমাত্র। ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর একই ঘটনা ঘটে। পুলিশ দুর্বল হয়ে পড়ে, সেনাবাহিনী ভেঙে দেওয়া হয়, আর সেই শূন্যস্থান দখল করে নেয় আল কায়েদা, পরবর্তীতে আইএস। আর ওদিকে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন দমন করতে গিয়ে পুলিশ ও সেনাবাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করে জনগণের আস্থা হারায়। এরপর বিদ্রোহী গোষ্ঠী এবং জঙ্গিরা রাষ্ট্রের বিশাল অংশ দখল করে নেয়। প্রতিটি উদাহরণে দেখা যাচ্ছে যে রাষ্ট্রযন্ত্রের দুটি স্তম্ভ, পুলিশ এবং সেনাবাহিনী, যদি কার্যক্ষম না থাকে তাহলে যে কোনো দেশ দ্রুত অরাজকতার দিকে গড়ায়। বাংলাদেশের ক্ষেত্রে পুলিশের ভেতর এখন ভীতি আর অবিশ্বাস গভীরভাবে গেড়ে বসেছে। জুলাইয়ের সন্ত্রাসী তাণ্ডবের পর হাজারো পুলিশ নিহত হলো, কিন্তু ক্ষমতায় এসে নতুন সরকার খুনিদের ইনডেমনিটি দিল। এতে পুলিশ বুঝে গেল তাদের জীবন রাষ্ট্রের কাছে তেমন মূল্যবান নয়। অনেকেই কাজে ফিরল না, অনেকে কাজে ফেরেনি এখনো পর্যন্ত। যারা ফিরল তারাও মনে মনে ভেঙে পড়ল। পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র আজও উদ্ধার হয়নি। সেসব অস্ত্র এখন সন্ত্রাসীরা ব্যবহার করছে। এর মানে দাঁড়ায়, রাষ্ট্র যে শক্তি দিয়ে অপরাধ দমন করবে সেই শক্তি এখন অপরাধীর হাতেই চলে গেছে। মোট কথা, মিলিশিয়া গোষ্ঠী তৈরি হয়েছে ভেতরে ভেতরে। আপনি দেখুন, আমরা জানি কিশোর গ্যাংয়ের কথা, আমরা জানি চট্টগ্রাম কেন্দ্রিক একটি ভয়ঙ্কর অপরাধ গোষ্ঠী আছে, আমরা জানি উত্তরবঙ্গে একটি ভয়াবহ গোষ্ঠী আছে, হিজবুত তাহরির আছে, আরো সব জঙ্গিরা তো ছাড়া পেয়ে গেছে। সবাই তো এখন চাইছে নিজেদের শক্তি আর ক্ষমতা প্রদর্শনের জন্য। আপনারা রাজনীতি করছেন, নির্বাচন করছেন। দেখুন না, নির্বাচন ঠেকানোর জন্য এই সব মিলিশিয়াদের কিভাবে ব্যবহার করে, যারা রাজনীতির অপশক্তি আছে। অন্যদিকে সেনাবাহিনীকে দীর্ঘ সময় ধরে রাস্তায় রাখা হলো ম্যাজিস্ট্রেসি দিয়ে, কিন্তু তারা বাস্তবে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারলো না। সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু তারা জনগণের সামনে দাঁড়িয়ে কেবল দর্শকের মতো থাকলো। মানুষ হত্যা হলো, নারী ধর্ষণের মতো ঘটনা ঘটলো, দোকানপাট লুট হলো, সব তাদের চোখের সামনে। এতে জনগণের আস্থা আরো নষ্ট হয়েছে। এখন আবার শোনা যাচ্ছে বিমান বাহিনী দায়িত্ব থেকে সরে যেতে চাইছে। যদি সত্যি তা ঘটে তাহলে সেনাবাহিনী ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেবে, আর তখন রাষ্ট্র কার্যত অরক্ষিত হয়ে পড়বে।
এখন প্রশ্ন তুলতে পারেন, তখন দেশের দখল নেবে কে? অনেকেই বলছেন তালেবান ঘেঁষা জঙ্গি বা জঙ্গিরাই সুযোগ নেবে। আসলে সেটা এককভাবে হয়তো হবে না, বরং দেখা যাবে কোথাও ধর্মীয় মিলিশিয়া, কোথাও রাজনৈতিক দল নির্ভর বাহিনী, কোথাও আবার স্থানীয় গ্যাং নিজেদের কর্তৃত্ব বসাবে। আমি যে কথা একটু আগে বললাম, ঢাকা কিংবা বড় শহরগুলোতে এক ধরনের ওয়ারলর্ড কালচার তৈরি হবে। আপনাদের আফগানিস্তানের কথা স্মরণ করিয়ে দিই, যেখানে মাসুদ দোস্তাম, মোল্লা ওমর, এরকম এক একটি পকেটে পকেটে ওয়ারলর্ড কালচার তৈরি হয়েছিল, যেখানে যার হাতে অস্ত্র থাকবে, ক্ষমতা থাকবে, তারাই শাসন করবে। রাষ্ট্রের কেন্দ্রীয় ক্ষমতা তখন কাগজে কলমে থাকবে। বাংলাদেশ ছোট দেশ, কিন্তু এগুলো বাস্তবে হতেই পারে। এবং এসব ছত্রভঙ্গ গোষ্ঠীর হাতে ক্ষমতা চলে গেলে বাংলাদেশের অবস্থা কি হবে ভাবুন। এটাই একেবারে সিরিয়ার অভিজ্ঞতার সঙ্গে মিলে যায়। কেন্দ্রের ক্ষমতা সীমিত, চারদিকে বিভক্ত গোষ্ঠী। এর সঙ্গে আসবে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিনিয়োগকারীরা পুঁজি সরিয়ে নেবে, বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাবে, আইন শৃঙ্খলা ভেঙে পড়লে ব্যবসা বাণিজ্য চলবে না, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে, মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হবে। মানুষ তখন নিরাপত্তা আর খাবার, এই দুই মৌলিক চাহিদা নিয়ে হাহাকার করবে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার, সব জায়গায় বিশৃঙ্খলা দেখা দেবে। মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণী তখন দেশ ছাড়ার চেষ্টা করবে। এরই মধ্যে সীমান্ত দিয়ে কত মানুষ পার হয়ে গেছে তা তো আপনারা জানেন। প্রতিবেশী দেশগুলোর উপর সেটা চাপ তৈরি করবে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ভেঙে পড়বে। ইতিমধ্যেই অনেক গণমাধ্যম বলছে বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেছে। যদি সেনাবাহিনীও দায়িত্ব থেকে সরে দাঁড়ায়, তাহলে সেই প্রচারণা আরো জোরালো হবে। পশ্চিমা দাতারা বলবে এই রাষ্ট্রে আর টাকা ঢালা নিরাপদ নয়। জাতিসংঘ বা আঞ্চলিক শক্তিগুলো এতদিন খুব প্রেম দেখিয়েছে, মানবিক সহায়তার নামে তারপরে হয়তো তারা হস্তক্ষেপ করবে, ব্লু হেলমেট পাঠানোর কথা বলবে। এর অর্থ কি দাঁড়াবে বলেন? বাংলাদেশের সার্বভৌমত্ব কার্যত প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়াচ্ছে যে বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে বলতে পারেন আপনারা। একদিকে ব্যর্থ রাষ্ট্রের দিকে গড়িয়ে পড়ার ঝুঁকি, অন্যদিকে কঠিন কিন্তু সম্ভব একটি উত্তরণ পথ। আমরা সেটি নির্বাচনকে চিন্তা করতে পারি, রাষ্ট্রযন্ত্রকে বা পুনর্গঠন করার কথা বলতে পারি, পুলিশের মনোবল ফিরিয়ে আনার কথা বলতে পারি, খুনিদের ইন্ডেমনিটি বাতিল করার কথা বলতে পারি, অপরাধীদের বিচারের আওতায় আনার কথা বলতে পারি। কিন্তু সেসব তো হবে না, হচ্ছে না। সেনাবাহিনীকে স্পষ্ট ভূমিকা দিতে হবে, তাদেরকে জনগণের নিরাপত্তার জন্য মাঠে নামাতে হবে। শুধুমাত্র দাঁড়িয়ে থাকলে হবে না, কিন্তু সেটাও তো হচ্ছে না। জনগণের আস্থা ফেরানো ছাড়া কোনো বিকল্প আছে আপনার মনে হয়? পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বৈধতা ফিরিয়ে আনা দরকার। বৈধ সরকার ছাড়া কোনো রাষ্ট্র দীর্ঘদিন টিকে থাকতে পারে না। আপনি যদি তুলনামূলকভাবে চিন্তা করেন, ইরাক, লিবিয়া বা সিরিয়ার অভিজ্ঞতা দেখাচ্ছে যে একবার রাষ্ট্রের পতন হলে সেটি পুনর্গঠন করা প্রায় সম্ভব নয়। বাংলাদেশকে খুব কৌশলে সেই দিকে নিয়ে যাওয়া হয়েছে। সিরিয়ার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে। দশক পার হয়ে যায়, তবু রক্তপাত থামে না সব দেশে। থামছে বলেন ইরাকে, লিবিয়াতে, সিরিয়াতে। বাংলাদেশকে তাই এখন সতর্ক হতেই হবে। ব্যর্থ রাষ্ট্রের কিনারা থেকে ফিরে আসা সম্ভব, কিন্তু শর্ত একটাই, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সেনা এবং পুলিশ বাহিনীর সক্ষমতা পুনরুদ্ধার করতে হবে। অন্যথায় আমাদের ভবিষ্যৎ লিবিয়া বা সিরিয়ার মতো ছত্রভঙ্গ রাষ্ট্র, ছিন্ন ভিন্ন সমাজ আর অদৃশ্য ভবিষ্যৎ। আমার কথাগুলো খুব ভয়ঙ্কর শোনাচ্ছে, মনে হচ্ছে যে আমি কি বলি এসব, কিন্তু আপনি নিজেই দেখুন না কেন। আপনি তো টিভি দেখেন, আপনি তো খবরের কাগজ পড়েন। ইরাক, সিরিয়া, লিবিয়ার সঙ্গে পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি কি আপনি মিলিয়ে দেখতে পাচ্ছেন না? মিলিয়ে পড়তে হবে তো, মিলিয়ে পড়ে দেখুন না একবার, বুঝতে পারবেন আমাদের অবস্থাটা কেমন, আমরা কোন দিকে যাচ্ছি। ভালো থাকবেন সবাই।